নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ত্রিপুরা কম্পিটিটিভ এক্সাম। তো আজকে আপনি তো দেখতেই পাচ্ছেন যে গীতিকাব্য, মহাকাব্য, আখ্যানকাব্য লেখা রয়েছে স্ক্রিনে। তো বাংলায় একটা টপিক রয়েছে আমাদের, যে কোনো কম্পিটিটিভ এক্সামে বাংলা আলোচনার ক্ষেত্রে এই টপিকগুলি বিশেষত এসে যায়। তো তার মধ্যে প্রধানত রয়েছে গীতিকাব্য, মহাকাব্য ও আখ্যানকাব্য। তো বিশেষ করে আমাদের শিক্ষক নিয়োগ পরীক্ষায় যে পরীক্ষাগুলি হয় তার মধ্যে বাংলার মধ্যে এই টপিকগুলি কিন্তু রয়েছে, গীতিকাব্য, মহাকাব্য, আখ্যানকাব্য। তো আজকে আমি এগুলি নিয়ে আলোচনা করব। তো প্রথমেই চলুন দেখে নেই গীতিকাব্যটার ধারণাটা একটু দেখে নেই। প্রথম গীতিকাব্য নিয়ে আলোচনা করব। তো গীতিকাব্য কি? প্রকৃতিগত বিচারে কবিতাকে দুই শ্রেণীতে বিভক্ত করা যায়, ঠিক আছে। এক ধরনের কবিতা আছে যেখানে কবি তার ব্যক্তিসত্তার গভীরে ডুবে গিয়ে অনুপ্রেরণা লাভ করেন এবং নিজের অভিজ্ঞতা, চিন্তা, অনুভূতি প্রকাশ করেন। দ্বিতীয় এক প্রকার কবিতা আছে যেখানে কবি নিজেকে ছাড়িয়ে বস্তু জগতের বিচিত্র ঘটনাবস্তুর মধ্যে উপাদান সংগ্রহ করে কবিতা লেখেন। প্রথম প্রকার কবিতাকে বলা হয় আত্মগত ভাবানুভূতির কবিতা, আর দ্বিতীয় প্রকার কবিতাকে বলা হয় বস্তুনিষ্ঠ কবিতা। তো আত্মনিষ্ঠ, ঠিক আছে, কি বললাম? আত্মনিষ্ঠ, আত্মনিষ্ঠ কবিতা। আর কি বললাম? বস্তুনিষ্ঠ, বস্তুনিষ্ঠ কবিতা, ঠিক আছে। এই দু ধরনের কবিতা কিন্তু আমরা পেলাম। এক কবিতার মধ্যে কি হয় যে কবি তার ব্যক্তিসত্তার গভীরে ডুবে গিয়ে মানে নিজের চিন্তা, অনুভূতি এগুলিকে প্রকাশ করে। এই যে আত্মনিষ্ঠ কবিতার মধ্যে এরকম হয়। আর বস্তুনিষ্ঠ কবিতার মধ্যে কি করে কবি বস্তু জগতের যা কিছু আছে এগুলিকে সংগ্রহ করে, এখান থেকে উপাদান সংগ্রহ করে আত্মস্থ করে ভাবানুভূতির কবিতা লিখে থাকেন, ঠিক আছে। তো এই যে দুই প্রকার কবিতা, আত্মনিষ্ঠ কবিতা আর বস্তুনিষ্ঠ কবিতা, কবিতা দুটোর মধ্যে কিন্তু সুস্পষ্ট যে একটা আমরা সীমারেখা তৈরি করব, এগুলি আত্মনিষ্ঠ কবিতা আর এগুলি বস্তুনিষ্ঠ কবিতা, এরকমভাবে কিন্তু পার্থক্য করা একটু কষ্টকর হয়ে যায়। কিন্তু আত্মনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ কবিতার মধ্যে সুস্পষ্ট পার্থক্যের সীমারেখা নির্ণয় করা কঠিন। বস্তুগত কবিতার মধ্যে অনেক স্থলে আত্মগত ভাবানুভূতির প্রচ্ছন্ন প্রকাশ থাকে। সেখানে কবি কোনো ঘটনা বা চরিত্রের পরোক্ষভাবে অবস্থান করেন, কিন্তু গীতিকবিতায় কবির ব্যক্তি স্বাতন্ত্র্যের স্বতঃস্ফূর্ত প্রত্যক্ষ অভিব্যক্তি ঘটে। তো এগুলি হলো আমাদের প্রথম বিষয়, জানার একটু বিষয়। তো চলুন ডিটেলসে আরও ভালোভাবে দেখে নেই গীতিকাব্যটা। চলুন গীতিকাব্যটাকে একে একে পয়েন্টিং করে আমরা বুঝে নেই আসলে গীতিকাব্যটা কি এবং কিভাবে কি সব রয়েছে এটার মধ্যে। যে কবিতায় কবি তার একান্ত ব্যক্তিগত আবেগ, অনুভূতি সাবলীল ও আন্তরিকভাবে প্রকাশ করে, সেই সাথে ভাষা হয় গীতিপ্রবণ বা গীতিপ্রবণ হয়, তো তাকে বলা হয় গীতি কবিতা বা গীতিকাব্য। কবি কি বলা হয়েছে এখানে, কবির যে ব্যক্তিগত ভাবাবেগ, ঠিক আছে, ব্যক্তিগত যে আবেগ, অনুভূতি, ঠিক আছে, আবেগ অনুভূতি সাবলীল ও আন্তরিকভাবে প্রকাশ করে, এইগুলি যদি কি আবেগ অনুভূতি যদি সাবলীল ও আন্তরিকভাবে প্রকাশ করে, আর এগুলি যদি হয় কি গীতিপ্রবণ,
ঠিক আছে, গীতিপ্রবণ মানে গানের তালে তালে যদি হয় আর কি, গীতিপ্রবণ হয়। গীত তো আমরা বুঝি গান, ঠিক আছে। এই গীতিপ্রবণ হলে তাকে এসব কবিতাগুলিকে কি বলা হয়? গীতিকাব্য বা গীতিকবিতা, ঠিক আছে। তো বাংলা গীতিকবিতা এসেছে ইংরেজি লিরিক, LYRIC, লিরিক থেকে, লিরিক কথাটি থেকে, ঠিক আছে, শব্দটি থেকে। বাংলা যে গীতিকবিতাটা, এটা কোথায় থেকে এসেছে? ইংরেজি শব্দ লিরিক থেকে, ঠিক আছে। তো লিরিক থেকে এসেছে। আর 3 নম্বরে আচ্ছা, আর 3 নম্বরে কি বলেছে যে প্রাচীনকালে বীণা যুগে এক ধরনের গান কবিরা গাইতেন গ্রীষে। তো গ্রীষে কি করা হতো? গ্রীষে বীণা যুগে, আমরা তো বীণা চিনি, বীণা একটা বাদ্যযন্ত্র, সঙ্গীতে ব্যবহার করা হয়, বাজিয়ে গান করা হয়। তো বীণা যুগে কি করা হয়? এক ধরনের গান গাইতেন গ্রীসের লোকেরা, ঠিক আছে, বীণা যুগে, মানে বীণার সহিত, ঠিক আছে। তো তারপর 4 নম্বরে কি পাই? 4 নম্বরে পেয়েছি যে কবি আর পাঠকের মধ্যে, ঠিক আছে, কবি তো কবিতাটা লিখেন, কবি ও পাঠকের মধ্যে নিবিড় সংযোগ স্থাপন হয় এই গীতি কবিতার মাধ্যমে, ঠিক আছে। এটা হলো মানে এই গীতিকাব্যের একটা প্রধান আকর্ষণ, ঠিক আছে। কবি আর কি পাঠকের মধ্যে যে একটা সংযোগ স্থাপন হয়, এটাকে বলা হয় মানে এটাই হলো গীতিকাব্যের কি প্রধান আকর্ষণ। তো গীতি কবিতা সম্পর্কে কে কি বলল একটু আমরা চলুন দেখে নেই। রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন চলুন একটু দেখি। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে একটুখানির মধ্যে একটিমাত্র ভাবের প্রকাশ। কি বলেছেন? একটুখানির মধ্যে একটি মাত্র ভাবের প্রকাশ, ঠিক আছে। তো রবীন্দ্রনাথ কি বলেছে আমরা দেখলাম, একটুখানির মধ্যে একটি মাত্র ভাবের প্রকাশ। আচ্ছা, 6 নম্বরে আমরা কি পাই? স্বদেশ প্রেম, মানে গীতিকাব্যের যে বিষয়বস্তুটা হতে পারে স্বদেশ প্রেম, মানে নিজের দেশের প্রতি ভালোবাসা, ঠিক আছে। স্বদেশ প্রেম, প্রকৃতি নিয়ে হতে পারে কবিতা কাব্য, ঠিক আছে। দুঃখ, ধর্মীয় আবেগ, ঠিক আছে, দুঃখ সবগুলি আমি লিখছি না। স্বদেশ প্রেম, প্রকৃতি, নিসর্গর চেতনা, প্রেম, দুঃখ, ধর্মীয় আবেগ, গার্হস্থ্য জীবন, তো এগুলি নিয়ে কিন্তু গীতিকাব্য লেখা হতে পারে, বিষয়বস্তুটা এগুলি হতে পারে, ঠিক আছে। এবার চলুন দেখে নেই এই যে গীতি কবিতা বা গীতিকাব্য কয় ভাগে ভাগ করতে পারি আমরা। গীতিকাব্যকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, মন্ময় কবিতা আর হলো তন্ময় কবিতা। মন্ময় কবিতা
কবিতা, আর হলো কি তন্ময় কবিতা। ঠিক আছে, কবিতা। আবার মন্ময় কবিতাকে কিন্তু অনেকগুলি ভাগে ভাগ করা হয়েছে। চলুন মন্ময় কবিতার ভাগগুলি দেখে নেই। উড, উড বা স্তোত্র কবিতা। ঠিক আছে, তারপর রয়েছে ব্যালাড, ব্যালাড বা গাথা কবিতা। ঠিক আছে, তারপর কি রয়েছে, তারপর রয়েছে এলিজি, এলিজি বা শোক কবিতা। ঠিক আছে, তারপর রয়েছে সনেট, সনেট কবিতা আমরা অনেকবার শুনেছি আশা করি। সনেট বা চতুর্দশ পদী কবিতা। ঠিক আছে, চতুর্দশ পদী কবিতা। চতুর্দশ পদী কবিতা। তারপর রয়েছে রাখালিয়া কবিতা, রাখালিয়া কবিতা। তারপর রয়েছে হাইপু, হাইপু কবিতা। ঠিক আছে, তো এই গেল মন্ময় কবিতার কিছু ভাগ। ঠিক আছে, চলুন এবার দেখে নেই তন্ময় কবিতায় কি কি রয়েছে। তন্ময় কবিতা রয়েছে তো তন্ময় কবিতায় কি কি রয়েছে? মহাকাব্য, রূপক, আখ্যান কাব্য, ব্যঙ্গ কবিতা, লিপি কবিতা, নাটকীয় একুক্তি, রোমান্স কাব্য, নীতি কবিতা। চলুন একে একে লিখে নিই। মহাকাব্য কবিতা, তারপর রূপক কবিতা, আখ্যান কাব্য, ব্যঙ্গ কবিতা, লিপি কবিতা, তারপর নাটকীয় কবিতা, একুক্তি কবিতা, আর হলো এদিকে লিখে নিচ্ছি উপরে রোমান্স কবিতা, তারপর রয়েছে নীতি কবিতা। ঠিক আছে, তো আমরা কি কি দেখলাম এতক্ষণ? গীতি কবিতা মানে গীতিকাব্য, গীতিকাব্যকে দুই ভাগে ভাগ করা হয়েছে, মন্ময় কবিতা, তন্ময় কবিতা। মন্ময় কবিতার মধ্যে রয়েছে উড বা স্তোত্র কবিতা, ব্যালড বা গাথা কবিতা, এলিজি বা শোক কবিতা, সনেট বা চতুর্দশপদী কবিতা, রাখালিয়া কবিতা, হাইপু কবিতা। আর তন্ময় কবিতার মধ্যে কি কি রয়েছে? মহাকাব্য কবিতা, রূপক কবিতা, আখ্যান কাব্য, ব্যঙ্গ কবিতা,
লিপি কবিতা, নাটকীয় কবিতা, এकोक्ति কবিতা, রোমান্স কবিতা, নীতি কবিতা। ঠিক আছে, চলুন একে একে দেখে নেই উড বা স্তোত্র কবিতাটা কি। উড বা স্তোত্র কবিতাটা হলো মানে প্রাচীন ধরুন গ্রীষ্মে, ঠিক আছে, গ্রীষ্মে ধর্মীয় আচার অনুষ্ঠানের যখন গান ও নৃত্য সহযোগে মানে পরিবেশন করা হতো কবিতা, তখন এটা স্তোত্র কবিতার মতো হয়ে যেত, বা আমাদের যে স্তোত্র কবিতা ওই জায়গায় গ্রীষ্মে ছিল উড কবিতা। ঠিক আছে, তারপর ব্যালট কবিতা। ব্যালট কবিতা হলো ইতালিতে লোকসংস্কৃতি বা আমরা যে ভাটিয়ালি গান শুনি এরকম টাইপের কিছু কবিতা হয়ে থাকে। আর গাথা কবিতা, গাথা কবিতার মধ্যে কিছু গল্প সহযোগে কবিতা বা গাথা রূপে যেগুলি রয়েছে এগুলি প্রকাশ করা হয়। আর হলো এলিজি বা শোক কবিতা। এলিজি বা শোক কবিতার মধ্যে তো বোঝাই যাচ্ছে যে শোক কথাটা রয়েছে, তাহলে এটা শোকের নিয়ে কোনো কবিতা হয়ে যায়। ঠিক আছে, আর হলো সনেট কবিতা। সনেট কিন্তু আমরা পড়েছি, ঠিক আছে, তো মাইকেল মধুসূদন দত্তের তো সনেট কবিতা বা চতুর্দশ কবিতার নাম আমরা ভালোই জানি, ঠিক আছে, শুনেছি আশা করি। আর রাখালিয়া কবিতা, এটাও প্রাচীন গ্রীসে হতো। তারপর রয়েছে হাইপু কবিতা। হাইপু কবিতাটা কি, ষোড়শ শতকে অর্থাৎ 1501 থেকে 1600 খ্রিস্টাব্দের মধ্যে জাপানে 3টি লাইনের কবিতা লেখা হতো। মানে 3টি লাইনের মধ্যেই কি করা হতো, একটা ভাবের প্রকাশ করা হতো। যেমন ধরুন একটা উদাহরণ সহযোগে আমি বুঝিয়ে দেই হাইপু কবিতাটা কীরকম হয়। ধরুন এদিকে উপরে লিখে নেই, কুলগুলি কুলগুলি যেন কথা। ঠিক আছে, এটা হলো একটা লাইন। আর দ্বিতীয় লাইনটা হলো পাতাগুলি যেন চারিদিকে তার। ঠিক আছে, দ্বিতীয় লাইন। আর তৃতীয় লাইন হলো পুঞ্জিত নীরবতা। ঠিক আছে, এই 3টা লাইনের সহযোগে কিন্তু একটা ভাবের প্রকাশ করা হতো, 3 লাইনের কবিতা হতো। তো এই হলো হাইপু কবিতার উদাহরণ। আচ্ছা, ঠিক আছে, এবার চলুন দেখি মহাকাব্য, রূপক, আখ্যান কাব্য, ব্যঙ্গ কবিতা, লিপি কবিতা, নাটকীয়, এकोक्ति কবিতা, তন্ময় কবিতারগুলি কথা বলছি আমি। ব্যঙ্গ কবিতা, লিপি কবিতা, নাটকীয় কবিতা, এकोक्ति কবিতা, রোমান্স ও নীতি কবিতা। তো নীতি কবিতার মধ্যে কি পাওয়া যায়, জ্ঞানমূলক কিছু উপদেশ দেওয়া থাকে, তো এগুলির মধ্যে নীতি কবিতা পাওয়া যায়। ঠিক আছে, আর যদি বলি রোমান্স কাব্য তো আশা করি আলোচনা করতে হবে না। নাটকীয় এकोक्ति কি, ধরুন কোনো একটা ঘটনা আমরা যদি নাটকীয়ভাবে কবিতার মাধ্যমে প্রকাশ করি সেটাই হবে নাটকীয় এकोक्ति কবিতা। ঠিক আছে, আর ব্যঙ্গ কবিতা তো বোঝাতে হবে না কি ব্যঙ্গ কবিতা। তারপর আখ্যান কাব্য, বিভিন্ন আখ্যান কাব্য নিয়ে যেটা কবিতা হয়। ঠিক আছে, তো এই যে টোটাল বিষয়টা একটু ভাবুন, এই যে গীতিকাব্যটা, ঠিক আছে, এই গীতিকাব্যটা কখন থেকে শুরু হয়েছিল, যখন থেকে কিনা মানে বাংলায় শুরু হয়েছিল বৈষ্ণব পদাবলী থেকে গীতিকাব্য শুরু হয়েছে। কোন সময় থেকে? বৈষ্ণব পদাবলীর নাম আমরা শুনেছি, বৈষ্ণব পদাবলী। ঠিক আছে, বৈষ্ণব পদাবলী থেকে কিন্তু গীতিকাব্যর শুরুটা, ঠিক আছে, শুরু হয়েছে বৈষ্ণব পদাবলী থেকে। ঠিক আছে, শুরু, ঠিক আছে, বৈষ্ণব পদাবলী থেকে। গীতিকাব্য আলোচনার ক্ষেত্রে বিহারীলাল চক্রবর্তী
বিহারী লাল চক্রবর্তীর নাম বিশেষভাবে বলতে হয়, কারণ গীতি কবিতা অনেকগুলি উনি লিখেছেন। তো বৈষ্ণব পদাবলী, আমি কি বলেছি, বৈষ্ণব পদাবলী থেকে কিন্তু গীতি কবিতা শুরু হয়েছে। তারপর বিহারীলাল চক্রবর্তী কিছু লিখেছেন, রবি ঠাকুরও কিছু লিখেছেন গীতিকাব্য। তারপর জীবনানন্দ দাশের যে কবিতাগুলি আমরা পড়লে বুঝতে পাই যে এটা একটা কিন্তু গীতিপ্রবণ, মানে এটার মধ্যে একটা গীতি প্রবণতা রয়েছে জীবনানন্দ দাশের কবিতাগুলি। তো আমরা বিহারীলাল বিশেষ করে আমরা পড়ে নেই, কারণ এক্সামের মানে আঙ্গিকে আমরা কিন্তু বিহারীলালটা জানা থাকলে একটু ভালো হবে। তো বিহারীলাল সম্পর্কে একটু বলে নেই। বিহারীলালকে রবি ঠাকুর কি বলেছেন? রবি ঠাকুর বলেছেন যে বিহারীলাল হলো ভোরের পাখি, ঠিক আছে, ভোরের পাখি। তো রবি ঠাকুর বিহারীলালকে কি বলেছেন? রবি ঠাকুর বিহারীলালকে বলেছেন বিহারীলাল হলো রবি ঠাকুর, আচ্ছা বুঝে নেবেন, মিস্টেক হয়ে গেছে লেখায়। আচ্ছা, ভোরের পাখি। তো বিহারীলালকে আমাদেরকে প্রশ্নই আসতে পারে যে রবি ঠাকুর ভোরের পাখি কোন কবিকে বলেছেন? তখন আমরা কি উত্তর দেব? বিহারীলাল চক্রবর্তী। আর দেখে নেই কাদম্বরী দেবী, আমরা নাম শুনেছি কাদম্বরী দেবীর। কাদম্বরী দেবী বিহারীলাল সম্পর্কে কি বলেছেন? হে যুগেন্দ্র যুগাসনে ঢুলুঢুলু দুনয়নে কাহারে ধোয়াও, ঠিক আছে, এই কথাটা কাদম্বরী দেবী বিহারীলালকে বলেছেন, মানে ওনার সম্পর্কে উক্তি করেছেন। তো বিহারীলাল গীতি কবিতার মধ্যে কি কি লিখেছেন চলুন একটু দেখে নিই। সঙ্গীত শতক, বঙ্গসুন্দরী, বন্ধুবিয়োগ, শারদামঙ্গল, নিসর্গ সন্দর্শন, প্রেম প্রবাহিনী, বাউল বিংশতি, ষাটের আসন। চলুন একে একে লিখে নিই। নিয়েছি বিহারীলাল চক্রবর্তী কি কি লিখেছিলেন কাব্য, গীতিকাব্য। সঙ্গীত শতক 1862, বঙ্গসুন্দরী লিখেছেন 1870 খ্রিস্টাব্দে, বন্ধুবিয়োগ লিখেছেন 1870 খ্রিস্টাব্দে, শারদামঙ্গল লিখেছেন 1879 খ্রিস্টাব্দে, নিসর্গ সন্দর্শন লিখেছেন 1870 খ্রিস্টাব্দে, প্রেম প্রবাহিনী লিখেছেন 1870 খ্রিস্টাব্দে, তারপর বাউল বিংশতি লিখেছেন 1877 খ্রিস্টাব্দে, ষাটের আসন লিখেছেন 1889 খ্রিস্টাব্দে। তো এই ছিল আমাদের গীতিকাব্য সম্পর্কে একটা ছোট্ট আলোচনা। এবার চলুন দেখে নেই আমরা কাব্য সম্পর্কে একটু আলোচনা দেখে নেই, মহাকাব্য আর হলো আখ্যান কাব্য। আখ্যান কাব্যটা আলোচনার আগে আমি হাতে লিখে রেখেছি, তো চলুন একটু দেখে নিই। আখ্যান কাব্য না, মহাকাব্য। তো মহাকাব্য হলো ইংরেজিতে বলা হয় যেটাকে এপিক, আর এই যে ইংরেজিতে কি বলা হয়? এপিক বলা হয়। আর শব্দটি কোথা থেকে এসেছে? শব্দটি গ্রিক শব্দ এপিকস থেকে উৎপত্তি হয়েছে। তারপর গ্রিক শব্দ এপোস শব্দটি হলো, এর অর্থ হলো, এপোস শব্দটির অর্থ হলো কি শব্দ বা গান, ঠিক আছে। তারপর রয়েছে বীরত্বব্যঞ্জক গান থেকেই কাব্য এপিকটি সৃষ্টি হয়েছে। আর হলো
মহাকাব্য আকারে বড় হবে। মহাকাব্যটা কি আকারে একটু বড় হবে। তারপর রয়েছে মহাকাব্য একটি প্রধান রসকে কেন্দ্র করে গড়ে ওঠে। এবার আপনারা বলবেন রস কি? রস অ্যাকচুয়ালি রস রয়েছে 9 রকমের নবরস: শৃঙ্গার, হাস্য, ভয়, করুণ, রৌদ্র, অদ্ভুত, বীর, শান্ত, বীভৎস। তো শৃঙ্গার, যখন কিনা মেয়েরা শৃঙ্গার করে, তো এই যে একজনেরকে আজকে দেখা হবে, তো এটা ভেবে ভেবে মনের মধ্যে যে একটা ভাবাবেগ আসে, সেটাকেই কিন্তু শৃঙ্গার বলা হয়। হাস্যরস তো আপনারা আশা করি বুঝেন, ভয় সম্পর্ক আশা করি বুঝেন। তারপর করুণ, ঠিক আছে, করুণ সম্পর্ক আপনারা বুঝেন। রৌদ্র যে রূপ, শিবের যে রৌদ্র রূপটা রয়েছে, ওই রকম কিছু একটা অনুভূতি নিয়ে কিন্তু এই নবরস, ঠিক আছে। অদ্ভুত, হঠাৎ করে কিছু একটা অদ্ভুত দেখলাম, যেটা হওয়ার কথা নয়, সেটা হয়ে গেল, আমরা অদ্ভুত। তো এইগুলি কিন্তু নবরস। তারপর রয়েছে বীর, শান্ত, বীভৎস। তো এইগুলি হলো মহাকাব্যের রস। এইগুলি নিয়ে কিন্তু একটা মহাকাব্য গড়ে ওঠে, ঠিক আছে। তারপর মহাকাব্যের নায়ক হবে বীর। তো মহাকাব্য বলতে আমরা কোনগুলি বুঝি? ধরুন রামায়ণ, মহাভারত। হ্যাঁ, নায়ক কে? রামায়ণের নায়ক হলেন রাম। তো এখানে কিন্তু রামকেই বীর দেখানো হয়েছে, ঠিক আছে। অবশ্য রাম কিন্তু বীর, ঠিক আছে, এটাও আমরা জানি। মহাকাব্যের নায়ক হবে দেবতার অংশ, নতুবা কোনো উচ্চ ক্ষত্রিয় বংশজাত। যেমন ধরুন মহাভারত আমরা পড়ার সময় দেখেছি যে, বা শোনার সময় আমরা দেখেছি যে, অর্জুন কিন্তু ক্ষত্রিয় বংশজাত, ঠিক আছে। দেবতার অংশও রয়েছে। তারপর রয়েছে মহাকাব্যের ভাষা হবে গাম্ভীর্যপূর্ণ, ঠিক আছে। মহাকাব্যের ভাষা কি হবে? গাম্ভীর্যপূর্ণ। তারপর রয়েছে কাহিনী বা নায়কের নাম অনুসারে স্বর্গের নাম দিতে হবে। এবার আপনারা বলবেন স্বর্গ কি? আবার স্বর্গ ওই স্বর্গ না, মরার পর যেখানে মানুষ যায়, বা মৃত্যু হলে যেখানে মানুষ যায়, ওই স্বর্গ নরক কিন্তু নয়। এখানে স্বর্গ বলতে অধ্যায়কে বোঝানো হয়েছে, ঠিক আছে। তারপর রয়েছে মহাকাব্যের শেষ হবে নায়কের জয় বা আত্মপ্রতিষ্ঠার মধ্য দিয়ে, ঠিক আছে। সব মহাকাব্যই কিন্তু দেখুন নায়কের জয় হয়েছে, যেমন রামায়ণে রামের জয় হয়েছে, ঠিক আছে। তো এবার চলুন দেখে নিই মহাকাব্য কত প্রকার। মহাকাব্য 2 প্রকার, ঠিক আছে। কি কি? জাত মহাকাব্য বা আদি মহাকাব্য, আর হলো সাহিত্যিক মহাকাব্য। এবার বলবেন জাত মহাকাব্য বা আদি মহাকাব্য কোনগুলি, আর সাহিত্যিক মহাকাব্য কোনগুলি? জাত মহাকাব্য বা আদি মহাকাব্য হলো যেগুলি আমরা ধরুন যে লেখকের নাম, জন্ম, এগুলি কিন্তু আমরা জানি না বা আনুমানিক হিসাবে লিখে থাকি, এগুলি হলো আদি মহাকাব্য। এগুলি লিখে থাকেন, যেমন ধরুন বিভিন্ন এপিক যেগুলি রয়েছে, রামায়ণ, মহাভারত, ঠিক আছে, জানি, হ্যাঁ, বাল্মীকি লিখেছেন, কিন্তু কোন সময়ে, মানে জন্ম সনটা যদি আমরা বলতে চাই, আমরা কিন্তু আনুমানিক ধরেই কিন্তু লিখব। আর সাহিত্যিক মহাকাব্যর মধ্যে ব্যবধান কি? জাত মহাকাব্য আর আদি মহাকাব্যর মধ্যে সাহিত্যিক মহাকাব্যের ব্যবধান হলো, সাহিত্যিক মহাকাব্যে কবি বা লেখক নিজের অনুযায়ী কিন্তু কাব্যটা লিখবেন, আর তাদের কিন্তু জন্মসন আমরা জানি, আমরা সরাসরি বলতে পারবো, আনুমানিক লিখতে হবে না। আর এখানে কিন্তু লেখকের নিজের বা কবির নিজের মনের অনুযায়ী বা নিজের ভাবাবেগ অনুযায়ী কিন্তু নায়ক রাখতে পারেন। এবার যেমন ধরুন একটা মহাকাব্যে রাবণকে কিন্তু কি দেখানো হয়েছে? নায়ক হিসাবে দেখানো হয়েছে। তো এগুলি কিন্তু সাহিত্যিক মহাকাব্য, ঠিক আছে।
তো এই গেল মহাকাব্যের নিয়ে কিছু আলোচনা। তো এগুলি থেকে ধারণা করে নিতে পারেন যে আসলে মহাকাব্যটা কী। আমি ছোট্ট করে মহাকাব্যটা আলোচনা করলাম। চলুন এবার দেখে নেই আখ্যান কাব্যটা কী। চলুন এবার দেখে নিই আখ্যান কাব্যটা কী। আখ্যান কাব্য আকারে ছোট হয় মহাকাব্য থেকে, অর্থাৎ মহাকাব্য থেকে। আর দ্বিতীয়ত হলো আখ্যান কাব্য রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় দিয়ে শুরু হয় আর নবীনচন্দ্র সেন দিয়ে শেষ হয়েছে। আখ্যান কাব্য কিন্তু আকারে ছোট হয়। তারপর আখ্যান কাব্যের বিষয়বস্তু কী থাকে? মূলত পুরাণ, ইতিহাস, সমকালীন সমাজ ব্যবস্থা এসব বিষয় নিয়ে কিন্তু আখ্যান কাব্য লেখা হয়ে থাকে। ঠিক আছে? তো আখ্যান কাব্য সম্পর্কে বিশেষ কিছু বলার নেই। তো এইগুলি মোটামুটি সাধারণ একটা আলোচনা। ঠিক আছে? আজকে আমরা আলোচনা করলাম গীতিকাব্য, মহাকাব্য আর হলো আখ্যান কাব্য। ঠিক আছে? এই তিনটা বিষয় নিয়ে আমরা একটা সাধারণ আলোচনা করলাম। আপনাদেরকে কিন্তু বই কিন্তু পড়তে হবে এগুলি বিষয় ভালোভাবে জানার জন্য। আমি একটা সাধারণ ধারণা দিলাম। ঠিক আছে? তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আগামী ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে? তো এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে? তো এই বাংলার বিষয়গুলি যদি আপনাদের ভালো লাগে, আমি যেভাবে দেখাই বা আলোচনা করি আপনাদের সঙ্গে, তো তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আপনি বাংলা নাম দিয়ে একটা প্লেলিস্ট করা আছে, সেখানে গিয়ে কিন্তু আপনি এই বিষয়গুলি সিরিয়াল বাই পেয়ে যেতে পারেন। আর যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে বা এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আর যদি ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই ডিসলাইক করবেন। তো শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।